প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি নিউ ইয়র্ক থেকে। আলাপ ইউএসএ স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যথারীতি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিদিনের মতোই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে, বিভিন্ন গুণীজনকে বা যারা বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ, তাদেরকে নিয়ে সমকালীন প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলি। সেই ধারাবাহিকতায় আজকের সঙ্গে রয়েছেন মাহবুব হুসাইন, বাংলাদেশ বিমান বাহিনীর গোয়েন্দা কর্মকর্তা, প্লাস তিনি বিদেশে বা বাংলাদেশের বিমান বাহিনী থেকে আগত একজন ইঞ্জিনিয়ার হিসাবেও কুয়েত থেকে শুরু করে মিডল ইস্টের বিভিন্ন দেশে তিনি কর্মরত ছিলেন দীর্ঘদিন। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী। শুধু যে তিনি সেই এয়ারফোর্স তা নয়, তিনি নিউ ইয়র্কে এসে নিউ ইয়র্কের যে মিডিয়া জগৎ, পত্রপত্রিকা, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সঙ্গেও তিনি ওতপ্রোতভাবে জড়িত। একজন কম্পিউটার বিশেষজ্ঞ, সাথে সাথে অবশ্যই তিনি একজন সামরিক বিষয়ে অগাধ নলেজ রাখেন। এর আগেও আমাদের বিভিন্ন ভাবে আমাদের অনুষ্ঠানে তিনি এসেছেন। মাহবুব হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কেমন আছেন? খুব ভালো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমাকে স্বাগত জানানোর জন্য। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ইরান, আমেরিকা, মিডল ইস্টে যে যুদ্ধ চলছে ইসরায়েলকে সঙ্গে নিয়েই। সেই যুদ্ধের কিন্তু যুদ্ধবিরতির মাধ্যমে একটি সমাপ্তি ঘটেছিল, যেটা আমরা আশা করেছিলাম বা সাময়িক হয়েও ছিল। কিন্তু আবার যুদ্ধের সেই দামামা বেজে উঠেছে। এ নিয়ে আজকের কথা। মাহবুব হোসেন, এই যে যুদ্ধ, আপনি অবশ্য এর আগে যুদ্ধ নিয়ে আমাদের এখানে বেশ কয়েকবার কথা বলেছেন এবং আপনি অবশ্য আশঙ্কা প্রকাশ করেছিলেন যে যুদ্ধের শেষ হয়নি। আর আমাদের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ নিয়ে এ যাবৎকালে যত কথা তিনি বলেছেন, তার সব কথার সঙ্গে সবাই যে একমত তা নয়। এই যুদ্ধ যে আবার ফিরে আসতে পারে এমন একটি আলামত কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তাতেই আমরা আজ করতে পারছিলাম। তা আজকের এই সর্বশেষ পরিস্থিতি আপনার ব্যাখ্যা কি? অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা আমাদের বিভিন্ন মাধ্যমে আমাদের এই বক্তব্য শুনছেন। বেসিক্যালি যদি বলতে হয়, ডোনাল্ড ট্রাম্প হি ইজ আনপ্রেডিক্টেবল পারসন। ওনাকে প্রেডিক্ট করার কোনো সুযোগ নাই, কেউ করতে পারেনি। আমি তো সাধারণ মানুষ, আমি আর আপনি। বাট বিশ্বব্যাপী যত মিডিয়া আছে তারা কিন্তু কখনোই বলে নেই যে আমরা প্রেডিক্ট করতে পারছি। আনপ্রেডিক্টেবল পারসন। হুম হুম উনি কখন কি ভাবেন, কখন কি করেন, হি ডাজন্ট নো। উনি নিজেও জানেন না। বেসিক্যালি উনি কিন্তু পাবলিক সার্ভেন্ট হিসেবে কখনোই কাজ করেন। হুম আমার যতটুকু ধারণা আছে, যারা বিভিন্ন সিনেটর বলেন, তারপরে আপনার আপনার অ্যাসেম্বলি পিপল বা হোয়াট এভার ইট ইজ, এভরিবডি কেম ফ্রম সাম পাবলিক সার্ভেন্ট, সার্ভ দ্য পিপল সামহাউ, বাট হি নেভার ডিড ইট। উনি কখনোই কোনো পাবলিক সার্ভেন্ট হিসেবে কাজ করেননি। স্ট্রেট উনি ওটাকে বলা হয় রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের কাজ করেছেন উনি সবসময়, এবং উনি সবসময় ডিলটা ভালো বোঝেন। যেমন একটা কন্ট্রাক্টর, তার কাছ থেকে $5 লক্ষ মাল নিচ্ছেন, $2 লক্ষ পে করছেন, তারপরে 2, 4, 5 বছর ওনাকে হ্যাং আউট করে রাখলেন, এরপরে ওনাকে বলতেছেন আসেন আমরা ডিল করি। কি ডিল? আপনি $5 লক্ষ আমার কাছে পাবেন, ভালো কথা, আমি তো এত টাকা দিতে পারবো না আপনাকে, আমি খুব বেশি হলে $4 লক্ষ দিতে পারবো। দ্যাট ইজ হোয়াট হিজ ডিল। ওই যে কন্ট্রাক্টর, সে যে ওখানে $1 লক্ষ কম পে
পাচ্ছে সেটা কিন্তু তার বিষয় না, বিষয় হচ্ছে হোয়াট ইজ ডিল। নাম্বার টু, ওনার আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা একটু বলতেছি আর কি, ব্যাকগ্রাউন্ড অবশ্যই অবশ্যই। আপনি কিছুই বুঝতে পারবেন। তারপরে ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ইজ ভেরি পুয়ার। উনি কিন্তু 3টা বিয়ে করেছিলেন, 3টা সংসার তার, এরপরে তার তো গার্লফ্রেন্ড হাজার হাজার আছে। মানবিক দৃষ্টি যেটাকে বলা হয়, মানব দৃষ্টি, মানবিক মেন্টালিটি, এটা কিন্তু আপনার এমনি এমনি আসে না। আপনাকে পারিবারিক ভাবেই কিন্তু আপনার মানবিক দৃষ্টিকোণ তৈরি হয়, ওনার ওটা নাই। আমি আরেকটু পিছনে যাই, ওনার যে দাদা, হি ওয়াজ নট ফ্রম দ্য গুড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। ওনার ফাদার সরি, ওনার যে দাদা ছিলেন উনি কিন্তু এই নিউ ইয়র্কে ডাউন টাউনে কিন্তু একটা বারবার শপে বারবার হিসেবে কাজ করতেন। কথাটা বোঝেন, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার বোঝার মানবিক ব্যাপার বিভিন্ন কিছু খুব বেশি ডিপেন্ড করে আপনি কোত্থেকে উঠে আসছেন। ওনার যে দাদা উনিও কিন্তু আমেরিকান না, উনি কিন্তু জার্মান থেকে আসছিলেন, এবং প্রথম যখন আসেন তখন তার কিন্তু ডকুমেন্ট মানে ইলিগাল ইমিগ্রেন্ট হিসাবে ছিলেন। পরে তো কোনো ঘটনাক্রমে ওনাকে আবার জার্মান চলে যেতে হয়, ওখানে বিয়ে শাদী করেন, তারপরে আবার আসেন। এখানে আরেকটু বলে দিই, আমি যতটুকু স্টাডি করছি তার সম্পর্কে, সেটা হলো উনি ওই সময় যখন এখানে বারবার শপে কাজ করতেন তখন আমেরিকার কোন একটা স্টেটস, এখানে তো আমেরিকাতে একবারে রাতারাতি ডেভেলপড হয়নি, আল্লাহর তরফ থেকে মাটিতে নাজেল হয়নি আমেরিকা, এগুলো আস্তে আস্তে ডেভেলপড হয়েছে। তখন প্রেসিডেন্ট রুজভেল্ট ছিলেন, অলমোস্ট ইটস 100 ইয়ার্স বিফোর, 100 বছর আগের কাহিনী। তখন কোন একটা স্টেট ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে, তখন উনি এখান থেকে তার বন্ধু বান্ধব বা বিভিন্ন ভাবে উনি চলে যান অন্য একটা স্টেটসে, ওখানে ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে এবং সেখানে তিনি একটা রেস্টুরেন্ট ওপেন করেন। রেস্টুরেন্ট ইজ ওয়াজ লাইক জাস্ট এ ওপেন ফেস একটা, এর পিছনে জুয়া মদ মাগি এগুলোর ব্যবসা হতো, ওইটাই উনি বেছে নিয়েছিলেন। হাউ শর্টকাট করতে ওই সময় ক্র্যাক ডাউন হয় গভর্নমেন্টের, যে সমস্ত জায়গায় লেবার ওয়ার্ক করে সেই সমস্ত জায়গাতে এই জিনিসগুলো খুব বেশি চলে, এই ধরনের ব্যবসাগুলো। পরে ওই সময় গভর্নমেন্ট ক্র্যাকডাউন করার পরে ওই সমস্ত সব বন্ধ হয়ে যায়। উনি তারপরে চলে যান জার্মানি, আবার মানে মোটামুটি এগুলো বন্ধ করে জার্মানি যান এবং বিয়ে করে ওনার ওয়াইফ এখানে চলে আসেন। আসার পরে উনি নিজে ইমিগ্রেন্ট হন এবং তার ওয়াইফকে ইমিগ্রেন্ট ভিসায় নিয়ে আসেন। দ্যাটস হোয়াট হিজ লাইফ স্টোরি। হুম হুম। খুব ইউটিউবে গেলে সার্চ করলেই তার ব্যাকগ্রাউন্ড খুঁজে পাবেন ভেরি নাইসলি। ইউটিউবে পাবেন, আপনার উইকিপিডিয়াতে পাবেন, আপনার গুগলে পাবেন। গুগল ইজ দা, আমি গুগলকে কি বলি জানেন? প্রফেসর। কি ধরনের প্রফেসর? প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজের প্রফেসর হয় ইন্ডিভিজুয়াল নামের উপরে, রাইট? ওই কলেজের প্রফেসরই নয়। আমি গুগলকে বলি গ্লোবাল প্রফেসর, অর্থাৎ গ্লোবাল প্রফেসর, অর্থাৎ বিশ্বের প্রফেসর। আপনি কি জানতে চান? আপনার হাতের কাছে এত দামি একটা ফোন আছে, টিপ মারবেন, ইউ গেট এভরি ইনফরমেশন ইন এ সেকেন্ড। আপনার কথায় বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই, জাস্ট গেট ইট অ্যাট ইউর ওন, আপনি পেয়ে যাবেন। এখন আসেন, আমি এগুলো কথা বলার পিছনে কারণ হলো এই যে যুদ্ধে কিন্তু প্রচন্ড ধরনের ক্ষয়ক্ষতি হয়। আপনার ইন্সপেক্টর যে যে আপনার যে জিনিসগুলো, যে আপনার বিভিন্ন কিছু আছে, এগুলো যে ধ্বংস হয়, এটার চেয়ে সবচেয়ে বড় ধ্বংস হয় মানুষের ক্ষতি হয়। মহিলা, পুরুষ, বাচ্চা, শিশু, এটা ওইটা বহু ধরনের ক্ষতি হয়। এটা একটা মানবিক দৃষ্টি আমার কাছে আসলে খুব কষ্টদায়ক মনে হয় যে এই যুদ্ধে আপনি চিন্তা করেন, দেখেন ইরানের কি পরিমাণ ক্ষতি হয়েছে, কি পরিমাণ মানুষ মারা গেছে। আমেরিকার কিছুই হয়নি। কেন হয়নি? কারণ আমেরিকা এবং ইরানের দূরত্ব কিন্তু অনেক। আমেরিকাকে ইরানকে আক্রমণ করতে হলে আমেরিকা থেকে গিয়ে আক্রমণ করা কোনোভাবেই সম্ভব না। যার কারণে আমেরিকা করছে কি, ইরানের আশপাশে যত আরব কান্ট্রি গুলো আছে প্রত্যেকটা জায়গাতে তারা আমেরিকান বেস তৈরি করে রাখছে, ঘাঁটি। মিডিল ইস্টে যাকে তাকে আক্রমণ করতে গেলে তারা ওই ঘাঁটিগুলো ব্যবহার করে। আমেরিকার দূরত্ব এত বেশি যে এখান থেকে গিয়ে কিছুই করতে পারবে না সে। আমেরিকা ইরানের তেমন ক্ষতি করতে পারবে না এখান থেকে গিয়ে, এবং ইরানের কোনো ক্ষমতাই নাই যে ওখান থেকে আসে সে আমেরিকার ক্ষতি করতে পারবে। এই মানে ভৌগোলিক অবস্থান এবং দূরত্বটা এই পর্যায়ে।
আমরা আমেরিকান লোকগুলো এতই বেকুব, এতই বোকা, আমাদেরকে প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব বুঝাচ্ছেন যে আমাদের রাষ্ট্রের নিরাপত্তার কারণে ইরানকে ধরা হয়। কোনো নিরাপত্তার ভয় নাই এখানে, আমরাও বোকার মতো বুঝে নিচ্ছি। বেসিক্যালি নিরাপত্তাটা হচ্ছে ইসরায়েলের। ইসরায়েলের নিরাপত্তার কারণে আমেরিকা ইসরায়েল দুজন মিলে ইরানকে ধরছে। এখন ঘটনাটা হলো আপনার আমেরিকা তো অলওয়েজ নিরাপদ, ভৌগোলিক, আমি বলছি না, জিওগ্রাফিক্যাল সিস্টেমটা এমন এই দুই দেশের, তো যার কারণে কেউ কাউকে আক্রমণ করার সুযোগ নাই আসলে। নো ওয়ান ক্যান হিট ইচ আদার্স। আচ্ছা, এখন আমরা আসি বর্তমান যে পরিস্থিতি যেটা হচ্ছে বর্তমানে। এদের তো শান্তি চুক্তি হলো, এই হইলো হলো, শান্তি চুক্তি তো বেসিক্যালি ইরান করে নাই, আমেরিকাই করছে, অফার করছে আমেরিকা। শান্তি চুক্তি, যুদ্ধ যখন হয় তখন শান্তি চুক্তি তো দুই পক্ষই করে, এখানে দ্বিপাক্ষিক কোনো চুক্তি না। কিন্তু আমেরিকা বলছে ওকে আমরা 60 দিনের জন্য শান্তি চুক্তি তো আপনি বলতে চান চুক্তিটা ছিল একতরফা? ঠিক যার যেটা সুবিধা, আমেরিকার সুবিধা মতো সে চুক্তি। ইরান কি বলছে যে আসেন আমরা শান্তি চুক্তি করি? বলে নাই, কোনো মিডিয়াতে নাই। এখন এই শান্তি চুক্তি চলা অবস্থায় ঘটনা ঘটে গেছে গত 2 দিন আগে, গত পরশু তরশুর কাহিনী। ঘটনা হলো, আমি আরেকটা জিনিস একটু অ্যাড করে দিই জনগণের, মানে সাধারণ দর্শকদের সুবিধার্থে। হ্যাঁ, যে আমাদের যে সামুদ্রিক জাহাজগুলো চলে, হ্যাঁ, জাস্ট একটু বলতেছি, এই সামুদ্রিক জাহাজ যেগুলো আপনার চলাচল করে, এরা কিন্তু সাধারণত ফ্ল্যাগ ক্যারি করে, জানেন তো? অর্থাৎ জাহাজ যখন চলাচল করে উপরে ফ্ল্যাগ থাকে। কোন দেশের ফ্ল্যাগ থাকে? মনে করেন বাংলাদেশের একটা শিপ আছে, সে বাংলাদেশে রেজিস্ট্রেশন করছে, করে নাই, না করে সে পানামায় রেজিস্ট্রেশন করছে। শিপ হচ্ছে বাংলাদেশের, কিন্তু ফ্ল্যাগ ক্যারি করতেছে সে পানামার, কিন্তু রেজিস্ট্রেশনটা ওখানকার। পরিচিতি কি ওই শিপের? কারণ পানামার শিপ। খেয়াল করেন, গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন ঘটনা হয়েছে 2-3 দিন আগের কাহিনী, সেটা হলো শিপ ক্যারি করতে। আচ্ছা, মনে করেন আপনার সামুদ্রিক বন্দর, আপনার পাশ দিয়ে যেটা যাচ্ছে সেটা তো আপনার নিরাপত্তার দরকার। ইরানের পাশ দিয়ে যে হরমুজ প্রণালী, ওখান দিয়ে যদি তারা ছেড়ে দেয় যে ওকে যে কেউ যাওয়া আসা করুক, বন্দুক, গুলি, বোমা, এইটা ওইটা তো শিপের মধ্যে ক্যারি করতে পারে। ইরানের স্বাভাবিকভাবে একটা দায়িত্ব থাকে যে না, আমার পাশ দিয়ে যারা যাচ্ছে আমাকে জানতে হবে কে যাচ্ছে কে আসতেছে। দ্যাট ইজ হোয়াট দেয়ার ইটস। এটা একটা রাষ্ট্রের কিন্তু মানে কি বলবো, এটা তার অধিকার। যাই হোক, ওখান দিয়ে ওই তিনটা শিপ যাচ্ছিল। ওখানে অনেক শিপ যাচ্ছে, এখন তো ছেড়ে দিচ্ছে আপনি জানেন, এখন যাওয়া আসা করতেছে। কিন্তু ওদের একটা রুট আছে, ইরান যেটা বলছে যে এই রুট দিয়ে তুমি যাওয়া আসা করবে, আমরা জানতে চাই হু ইজ গোয়িং অ্যান্ড হু ইজ কামিং। ইরান কিন্তু ডিক্লেয়ার দিচ্ছে আমার শত্রু, তারা যাওয়া আসা করতে পারবে না। এখন ইরান বলতেছে যে আমাদের এখান থেকে যারা আমার পাশ দিয়ে, আমার ভূমি না হোক কিন্তু আমার সাইড দিয়ে যারা যাওয়া আসা করতেছে, আমার তো নিরাপত্তার স্বার্থে আমাকে জানতে হবে। ওই যে শিপ গুলো যাচ্ছিল ওদেরকে বলছে যে তোমরা আমাদের রুট ফলো করো, ওরা ফলো করে নাই। দ্যাট মিনস সামথিং হিডেন দেয়ার, বুঝছেন না? আপনি যদি রুট ফলো করেন আপনার অসুবিধা কি? আপনাকে তো বাধা দিচ্ছে না সে যাওয়া আসার জন্য, এখন তো ওপেন হয়ে গেছে সব। তো ওরা ওদের কমান্ড গুলো ফলো করে না, পরে ওরা ফায়ার করছে। কিন্তু তারা তো মানে এখানে আরেকটা ঘটনা ঘটছে যে প্রায় কুয়েত থেকে শুরু করে বাহরাইন এবং ইসেতে ইউনাইটেড আরব আমিরাত, ওমান, ওইখানেও যে আমেরিকান বেসগুলি ছিল সেগুলিতে কিন্তু অ্যাটাক করছে। তার পরবর্তীতে আমেরিকা আরো প্রায় 60-70টি ইরানিয়ান স্পটে তারা ইসে করছে। ফুল ইনফরমেশন। ইনফরমেশন হচ্ছে ওরা যখন ওই শিপ তিনটাকে আঘাত করছে, তখন আমেরিকা করছে কি পাইকারি হারে ভোরবেলার দিকে গিয়ে ওখানে তাদের প্রায় 70-80টা জায়গাতে তারা বোম্বিং। ওইটাই বলছিলাম, হ্যাঁ সেটাই। তিনটা শিপের পরেই কিন্তু আমেরিকা ফার্স্ট অ্যাটাক করছে ইরানকে। হম। ইরান সঙ্গে সঙ্গে করছে কি, দেরি না করে পাল্টা আক্রমণ করছে। বিষয়টা হলো ওখানে যে আরব দেশের যে 6-7-8টা যে আপনার বেজ আছে বিভিন্ন দেশগুলোতে, আরাবিয়ান কান্ট্রি গুলোতে, ও আমেরিকান বেজ। ও ইরান বলেন আরব দেশের সবাইকে মানে
তটস্থ রাখতে গিয়েই তো এই আমেরিকা ওইগুলো জায়গাতে বেশ, আমি তো আগেই বলছি এমনই দূরত্ব যে আমেরিকা এখান থেকে গিয়ে কিছুই করতে পারবে না। আমেরিকা যেমন ওই সমস্ত আরব দেশ এলাকায় কিছুই করতে পারবে না, ওরাও এখানে আমেরিকায় আসে কিছুই করতে পারবে না। আমেরিকা কিন্তু না, এটা এখানে একটু দ্বিমত আমি পোষণ করি। এই কারণে আমেরিকা করতে পারবে না, ইউ রাইট, এটা ঠিক আছে। 14,000 মাইল দূর বা 14,000 কিলোমিটার দূর। কিন্তু কারণ হলো আমেরিকা তো স্বয়ং উপস্থিতি তার বেইজের মাধ্যমে। একে তো হলো ইন্ডিয়ান ওশানে দিয়াগো গেশিয়া থেকে শুরু করে কুয়েত, ইউনাইটেড আরব আমিরাত, সৌদি আরব, আমান, বাহরাইন, এরপরে হলো আপনার যে কি বলে ওই যে সিরিয়া, ওইগুলো তো, বা ইরাক, এখানে তো আমেরিকান সোলজার রয়েছে। তো তো সেটা একই একই গণনা হলো। আমেরিকা তো আর আমেরিকার মূল ভূখণ্ড থেকে যেতে হচ্ছে না, আমেরিকা তো ওইখান থেকে করতে পারতেছে। এবং তাদের 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 যে বন্ধু ইসরায়েল, সে তো ওখানে কাছাকাছি রয়েছে, তাই না? আমেরিকার বন্ধু একমাত্র হলো ইসরায়েল। আর ওই সমস্ত 7-8টা দেশে যে আপনার ওরা বেশ ঘাঁটি তৈরি করে রাখছে, এরা বন্ধু না বেসিক্যালি। এটা অনেক কাহিনী আছে, ওই যে পেট্রোডলার, যখন পেট্রোল আবিষ্কার হয় তখনকার কাহিনী, এগুলো আর একটা স্টোরি, ইটস এ লং স্টোরি। হুম, হুম। অর্থাৎ পেট্রোল বিক্রি করবে ডলারে, ওই ডলার ওরা যারা তারা আরব দেশে, তো তখন ডলার মনে করেন তার দরকার $5, সে পাইতেছে $500, বাকি ডলার কি করবে সে? তখন বলছে তুমি আমেরিকা ইনভেস্ট করো, ইউ গেট মানি, হিউজ বিজনেস হবে, তোমার তো ফিউচারে এই বিক্রির উপরে চলবে না। তখন ওই সমস্ত দেশ আমেরিকায় টাকা পয়সা ইনভেস্ট করছে, যেই পেট্রোল কিনুক তাকে ডলারে কিনতে হবে, তার মানে হলো আমেরিকান কারেন্সি ইউজ হবে। হুম। দ্যাটস এ স্টোরি, ইটস এ লং স্টোরি, উই আর নট গোয়িং দেয়ার। আমাদের হলো যে এই আপনার কি বলে ওটাকে, ইরানের সঙ্গে যে আমেরিকার যে শান্তি চুক্তি হলো, এখানে ব্যাঘাত ঘটলো যে। হাউভার বেসিক্যালি ইরান তো, আমেরিকা তো ইরানকে ডাইরেক্ট ওগুলো বেস থেকে আক্রমণ করে, রাইট? ওইগুলো বেস ইউজ করতেছে, কিন্তু তাহলে ইরান কি করবে? ও ইরান কি উড়ে আসে আমেরিকায় বোমা মারবে, মিসাইল মারবে? অত দূর থেকে তো সে আসতে পারবে না। আমেরিকা ওইগুলো বেজ ইউজ করে ইরানকে মারতেছে, ইরান করতেছে কি ওইগুলো বেজে আক্রমণ করতেছে। ইরান কোন না, সেটাই বলছি যেহেতু মেনল্যান্ডের ইস্যু না এটা এখানে। আর এদেরকে আক্রমণ করতেছে না, করতেছে ওই বেস গুলোতে, দ্যাট দোজ আর দ্য বেস অফ আমেরিকান বেস। ওটা না, কুয়েত, আরে কুয়েত, কাতার, সৌদি আরবের বেস না। না। তো যার কারণে এখন হয়েছে কি, অলমোস্ট গত 2 দিন ধরে তো পাল্টাপাল্টি আক্রমণ হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প সাহেব তো মোটামুটি উনি নিজেই ডিসাইড করতে পারতেছেন না যে সিজ ফায়ার কি বন্ধ হলো না সিজ ফায়ার খোলা হলো, নাথিং ইজ দেয়ার। যাই হোক, আমি আগেই বলছি 1979-এ আগে রাজা কি পাহালভি ছিলেন ওই দেশের রাজা, খোমেনি, সেই খোমেনি, আগের খোমেনি, উনি ও আন্দোলন করেছেন প্রচুর বহুদিন ধরে ওই দেশে, যে না রাজার পাহলবীর যে রাজা ছিলেন উনি ছিলেন আমেরিকান। যাই হোক, ওনার এদের মতোই চলতো, ওদের ওখানকার ড্রেস গুলো ছিল স্কার্ট মিসকার্ট, মানে পুরো আপনার ইউরোপিয়ান আমেরিকান স্টাইলে তারা চলতো। হুম। তখন সেই সময়ের যে খোমেনি সাহেব ছিলেন উনি রিভোল্ট করেন, এবং সেই সময় এতই জনসমর্থন ছিল ওই সিস্টেমের বিরুদ্ধে যে ইরানে আপনার ফ্রান্সে সেই খোমেনি পালিয়ে গেছিলেন, ওখানে উনি ওখানে উনি এক্সাইল ছিলেন। সেলফ এক্সাইল হিসেবে ছিলেন। পরবর্তী এই রাজা পাহালভীর পতনের পরে ওনাকে ওখান থেকে নিয়ে আসা হয়। কথা ছিল গণতন্ত্র হবে, আসলে কি ধরনের গণতন্ত্র? গণতন্ত্র তো বহু ধরনের আছে। তো বর্তমান যে গণতন্ত্র ইরানে আছে, এই গণতন্ত্রই প্রতিষ্ঠা করা হয়। বর্তমান গণতন্ত্র আর আমাদের যে আমরা যে গণতন্ত্র বুঝি এক না, কিন্তু বাট রাজার সিস্টেম না, ওখানেও গণতন্ত্র আছে বাট একটু ডিফারেন্ট স্টাইলের। কিন্তু ওই যে গণতন্ত্র যেমন 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 রাশিয়া, আরেকটু আজকের বলি, রাশিয়াতে যে গণতন্ত্র ওইরকম আর কি। গণতন্ত্র বরং আপনি, হ্যাঁ, রাশিয়ার যেটা আছে এখন বর্তমানে, গুড। আর এখানে যেটা কথা হলো যে আপনার এই আপনার যে আপনার এই যে গণতন্ত্র যেটা ওদের ওখানে আছে, সেটা বেসিক্যালি ওদের গ্রুপ আছে। আমাদের দেশে জামাত ইসলাম আছে না,
হুম। ওদের টোকন কিভাবে যেন সিস্টেমটা মেনটেন করে আমি জানি না। ওদের ইরানেও কিন্তু এই একই অবস্থা। ওদের দলে আসতে হবে, মানে একটা দলে আসতে হবে, যেমন মানে আমাদের মানে বাংলাদেশে ওইটা নর্থ এটা অনেকটা ক্যাডার ভিত্তিক। ক্যাডার ভিত্তিক। যেমন বাংলাদেশে আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব করতে চেয়েছিলেন বাকশাল, অর্থাৎ বাকশাল এক দলেই থাকবে, এখান থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশন হবে, ওখানে আপনি যাকে পছন্দ করেন সেইভাবে ইলেকশন হবে। ওইভাবে ওরা 3-4জন প্রেসিডেন্ট পদ দিয়ে দিলেন, 3-4জন দাঁড়ালেন, ওদের মধ্যে যে কোনো একজনকে চুজ করে। না, এরকম ইলেকশন কিন্তু বাকশালের একটা হয়েছেও বাংলাদেশে একবার। হোয়াট এভার ইট ইজ, আমি তো ওই কারণেই বললাম যে ইরানে বহুদলীয় ব্যাপার নাই, কিন্তু সব ওই একটাই দল, ওখান থেকে আপনাকে 4-5জন আসে দাঁড়ায় যাচ্ছে ইলেকশনে। নাও ইউ চুজ ওয়ান অফ দেম। এমন না যে রাজার ছেলে রাজা হবে। ওখানে ওনাদের ওখানে যে ধর্মীয় নেতা হচ্ছে আলাদা একটা জিনিস, মানে উনি হলেন একটা মুরব্বী হিসাবে উনি থাকেন, রাষ্ট্র আচ্ছা, পরিচালনা কাজে আচ্ছা উনি। মাহবুব হোসেন, আপনাকে একটা কথা বলি। এই যে ইরানের প্রধান মানে এই যে প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি, ওনার যে ইসে হলো, অন্ত্যেষ্টিক্রিয়া হলো, জানাজা হলো, দাফন হলো, কিন্তু তার ছেলে, তাকে কিন্তু কোথাও দেখা যায়, তার ছেলের স্ত্রী এবং বাচ্চারাও কিন্তু আয়াতুল্লাহ খুমেনির সঙ্গেই কিন্তু ওই দিন ওই অ্যাটাকে মারা যান। কিন্তু তাকে নিয়ে, তার ছেলেকে নিয়ে কিন্তু অনেক কথা, যদিও সে এখন সর্বোচ্চ নেতা হিসাবে তারা মেনে নিয়েছেন, কিন্তু তাকে কিন্তু দেখা যাচ্ছে না। কি মনে হয় আপনার? আমি এখানে আসতেছি, আমি তো ওই জায়গাটা এখন যে এদের যে শান্তি চুক্তি, বেসিক্যালি উই ডু নট নো হাউ ফার ইটস গোয়িং, বাট আমেরিকা কিন্তু একটা ট্র্যাপের মধ্যে আছে। আপনাকে বুঝতে হবে সারা বিশ্বে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে, ভালো কথা। আপনি কি মনে করেন আমেরিকার অর্থনৈতিক অবস্থা আঘাত করে না? অবশ্যই করেছে। সুতরাং এই অর্থনৈতিক অবস্থা, আপনি কোন জিনিসটার দাম বাড়ে না, অর্থনৈতিক অবস্থা মানে কি? আপনি যে জিনিস আগে $5 দিয়ে কিনতেন, আজকে $60 দিয়ে কিনতেছেন। দিস ইজ হোয়াট দ্য প্রবলেম। কারণ যে লোকটা $5 দিয়ে আগে জিনিস কিনতো, সে এখন $60 দিয়ে কিনতেছে। আপনি কি মনে করেন সেই অনুপাতে তার বেতন বাড়ছে? নো, তার যা বেতন ছিল তাই। সুতরাং এই রাষ্ট্র মহা বিপাকে আছে, এই রাষ্ট্র স্বয়ং বিপদে আছে, বহির্বিশ্বের কথা বাদই দেন। সুতরাং বেসিক্যালি কি হবে না হবে, উই হ্যাভ নো প্রেডিকশন। আসলে কোনো প্রেডিক্ট করার মতো কোনো সুযোগ নাই। মানে আমরা একটা, কি বলে ওটাকে, ছায়ার মধ্যে দৌড়াইতেছি, কিন্তু রিয়ালিটি। আপনি ওই প্রশ্নের উত্তর আমার পরে দিয়েন, কিন্তু তাহলে যুদ্ধের ভবিষ্যৎ কি? যুদ্ধের ভবিষ্যৎ আপনার 1979 ধরে যুদ্ধ চলতেছে। এই যুদ্ধ আমার মনে হয় না কোনোদিন শেষ হবে। কারণ আপনাকে বলি আমি, কখনো অন অ্যান্ড অফ, যেটাকে বলা হয় অন অ্যান্ড অফ, এইভাবেই যুদ্ধ চলবে। বেসিক্যালি আপনাকে একটা জিনিস পরিচ্ছন্ন করে দেয়। আমি খোমেনির ছেলের ব্যাপারে আসতেছি। আমেরিকা অ্যান্ড আমেরিকার প্রেসিডেন্ট দুটো কিন্তু দুই জিনিস, আপনাকে মাথায় রাখতে হবে। আমেরিকার বছর হচ্ছে 250 বছর, ডোনাল্ড ট্রাম্পের বছর হচ্ছে গত 4 বছর উনি পার করেছেন, অ্যানাদার 4 ইয়ার্স এর জন্য আছেন। এই তো এনার বয়স। এখন ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে তোর আমেরিকার হিসাব চলবে না। আমেরিকা আলাদা জিনিস, ডোনাল্ড ট্রাম্প উনি যে কয়দিন আছেন উনি ওনার স্টাইলে চালাবেন, উনি চলে যাবেন, আরেকজন যিনি আসবেন উনি ওনার স্টাইলে চালাবেন। বাট মেইন বেজ, আমেরিকার যে মেইন কনস্টিটিউশন, যে একটা বেজ ঘাঁটি যেটা আছে, সেটা ওইভাবেই চলবে। এইটা আসলে আপনাকে ওই কারণেই বললাম অন অ্যান্ড অফ। যখন হয়তো নেক্সট গভর্নমেন্ট আসবে, সে হয়তো 8 বছর থাকবে, 8 বছর হয়তো মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্টের উপরে চলবে। আবার যখন ডোনাল্ড ট্রাম্পের মতো আরেকজন প্রেসিডেন্ট আসবে, আবার সেই আপনার ধুলায় অন্ধকার করে দিবে। ইট ডিপেন্ডস, বুঝছেন না? বাট আপনাকে একটা জিনিস বলি, এইবার মোটামুটি ইরান সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে গেছে আমেরিকা। আপনাকে একটা জিনিস বলি, আমি আসতেছি আবার ওইখানে ওনার ছেলের ব্যাপারে। আচ্ছা, এর আগে 30 সেকেন্ড। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউ ইয়র্ক থেকে প্রচারিত আলাপ ইউএসএ অনুষ্ঠান। সঙ্গে রয়েছেন বাংলাদেশের সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা, তিনি গোয়েন্দা বিভাগে যেমন কাজ করেছেন, পাশাপাশি তিনি কিন্তু ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি সেই ইস্যুগুলিতেও তিনি কাজ করেছেন। তিনি মধ্যপ্রাচ্যে ছিলেন দীর্ঘদিন, এখন নিউ ইয়র্কে প্রবাসী। ঠিক আছে মাহবুব ভাই, বলুন।
যেটা বলছিলাম সেটা হলো আপনার ইরান। আমি আমেরিকা এবং ইরানের যে একটু একটু ব্যবধান দিয়ে দিচ্ছি, কারণ আমাদের তো সময় কম। আমরা কিন্তু একেবারে শেষ পর্যায়ে। সময় কম, যেমন আপনাকে বলছি, আমেরিকা অস্ত্র তৈরি করে হুম। নিজে, সব প্রাইভেট সেক্টরে কোম্পানিগুলো তৈরি করে দেয়। এটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে অস্ত্র কোম্পানিগুলো ছিল ওদেরকে বাঁচায় রাখার জন্য এই দেশের গভর্নমেন্ট বহুভাবে প্রচেষ্টা চালায় যেন এরা টিকে থাকুক এবং অস্ত্রগুলো তৈরি হোক, বহির্বিশ্বে বিক্রি হোক। এটা একটা বিরাট বিজনেস কিন্তু। 4 টাকার মাল, $4 মাল 400 টাকায় বিক্রি, $400 বিক্রি হয়। ইরানের ব্যাপারটা হলো ভিন্ন, ওরা কিন্তু নিজেরা তৈরি করে। এদিকে দেখেন যুদ্ধ চলতেছে, অস্ত্র ব্যবহার হচ্ছে, কমে যাচ্ছে, আবার তৈরি ওরাই করতেছে, কোনো কোম্পানিকে নির্দেশনা দিতে হয় না। সো এবার কিন্তু অনেক কিছু বোঝা গেছে যে ইরানকে যেভাবে এরা দুর্বল ভাবছিল, অন্যান্য দেশের মতো ইরাক টিরাক বা বিভিন্ন, ওইরকম আসলে না, দে আর ভেরি স্ট্রং। আমি আগে আরেকদিন বলছিলাম, যে দেশে মহিলা এবং পুরুষ সুশিক্ষিত সেই দেশকে ধরা কিন্তু খুব কঠিন কাজ। ইরান সম্পর্কে আমার যতটুকু ধারণা, মহিলা পুরুষ সবাই কিন্তু খুব শক্তিশালী। ওই They're very educated. এডুকেশন সিস্টেম অনেক হাই র্যাঙ্কিং এ। হুম। এখন আসি আমরা, ওনার ছেলে যেটা, আমি তো শুনছি যে ওনার ছেলে মোটামুটি সিরিয়াসলি ইনজুর্ড, কিন্তু ওইখানেই ছিলেন উনি, সামহাও উনি হুম। বেঁচে। এটা একটা কারণ। কিন্তু সিভিয়ার, বেঁচে বেঁচে গেছেন তার প্রমাণ কি? আমি বলি, সিভিল আমেরিকা, ইন্টারন্যাশনাল মিডিয়া বা এদের অ্যাটলিস্ট এতদিনে এটা নেগেটিভ থাকলে তো নেগেটিভ রেজাল্ট বের হয়ে আসতো, নিশ্চয়ই পজিটিভ আছে, এই জন্য এখনো পজিটিভ ধরেই আছে। কারণ আহ, মানে এখনকার যে বর্তমান টেকনোলজি, ইটস নট হার্ড টু না, ফিগার কিন্তু আউট। ওইটা ঠিক আছে, কিন্তু তার স্ত্রী, মানে তার বাবা, স্ত্রী, সন্তান, তাদের জানা যায়, তার উপস্থিতি নেই, কোনো ধরনের স্টেটমেন্ট নেই। এটা কিরকম মনে হয় না? এটা হচ্ছে, এখনো যুদ্ধ চলতেছে, নিরাপত্তার ব্যাপার আছে, ধর্মীয়, মানে ওনাদের ওখানকার হলো প্রধান নেতা উনি। এখন উনি সামনে আসবে, কোথায় আছেন না আছেন, আমেরিকা এবং ইসরায়েল তো চাচ্ছে ওই ধরনের লেভেলের যারা আছে তাকে ধ্বংস করে দেওয়া হবে, তাদের রাখাই হবে না। হুম। তারা তো মোটামুটি দুই একবার ধাক্কা খাওয়ার পরে বুঝে গেছে যে হাউ টু প্রোটেক্ট দেম, কিভাবে তারা নেতাকে প্রোটেক্ট করবে, বা নেতাও বুঝে গেছে যে হাউ টু প্রোটেক্ট হিমসেলফ। সো এগুলো কারণে তাকে হাইড করে রাখা হয়েছে, অথবা উনি নিজে হিডেন অবস্থায় আছে। বাট কমিউনিকেশনটা ঠিকই চলতেছে, সামহাউ দে হ্যাভ দেয়ার ওন টেকনোলজি, নোন ওয়ে। কারণ প্রিভিয়াস ওয়ে যেটা টেকনোলজির মাধ্যমে বিভিন্নভাবে যোগাযোগ করতো, তারা ওটাকে অ্যাভয়েড করতেছে, এই কারণে দ্যাট ডিড নট ওয়ার্ক, ওটা এক্সপোজ হয়ে যেত। এই জন্য তারা আলাদা কোনো ব্যবস্থা অবলম্বন করতেছে, যার মাধ্যমে উচ্চ পর্যায়ে তাদের যোগাযোগ কিন্তু রক্ষা হচ্ছে এই মুহূর্তে। প্রিয় 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 দর্শক, আপনারা দেখছিলেন আলাপ অনুষ্ঠান, সঙ্গে ছিলেন মাহবুব হোসেন। মাহবুব ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের এখানেই শেষ করতে হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।